সবাই মিলে একসাথে আমরা কারা বাঙালি রক্ত পরীক্ষা করলে রিপোর্টে ফুটবল আসবে মোহনবাগানের নাম। অন্যতম প্রধান ক্লাবের সদস্য ছিলাম গত 14 বছর। আবেগের নাম সবুজ মেরুন, ভালোবাসার নাম মোহনবাগান। তুমি মায়ের মতোই ভালো মোহনবাগান, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে যাব না। নমস্কার ফুটবল বন্ধুদের সবাইকে স্বাগত। আমি বাংলা ফুটবলের সত্যান্বেষী and welcome to the first episode of The Story Untold, a podcast series by Football Bomkesh, powered by Sign In Creative Media, your solution for all your 360-degree advertising needs. তারা কিন্তু অফলাইন অনলাইন দুটোই করে, so you can contact them using the number given in the description. And also our location partner আজকে is the Saffron Soil, a cafe by the legend Shilton Paul. সো আজকে এপিসোডটা শুরু করার আগে একটা কথা বলবো, একটা স্টোরি। বেসিক্যালি আমার পাড়ার মাঠ উদ্বোধন ছিল, আমার মনে আছে। আর মনে হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছিলাম, মানে লিটার মাঠের কাজ করা, আয়োজন করা, অ্যান্ড বিকেল অবধি খুব হাঁপিয়ে গেছিলাম। অ্যান্ড আই ওয়াজ লাইক যে এত কাজ করছি, কিছু তো ভালো হওয়া উচিত। আর সেই দিন সন্ধ্যেবেলা, অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট প্ল্যান্ড, বাট সেদিন সন্ধ্যেবেলা আমি খবর পাই যে আমাদের মাঠে শিলটনদা আসবে। অ্যান্ড সেই ছবিটা আমার কাছে এখনো আছে। দিস ওয়াজ দি পিকচার, যেখানে আমি পুরো ঘেমে আছি আর আমার সঙ্গে শিলটনদা। এটা আই থিঙ্ক 2016 ছবি, আমরা জাস্ট আই লিগ জিতেছিলাম সেই সময়। আর তারপর শিলটনদার সঙ্গে দেখা, তারপরে আমার আই ওয়াজ লাইক যে ভাই এত খাটাখাটনি করলাম, এত হার্ডওয়ার্ক করলাম, দ্যাট ইজ মানে কি বলবো, ফল পেলাম আমি যে শিলটনদার সাথে দেখা বলবো। তো আজকে আমাদের গেস্ট নন্নাদান শিলটনদা, আমাদের মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক। 14টা বছর কাটিয়েছে আমাদের মোহনবাগান দলে। 14টা বছর মোহনবাগানের মতো একটা বড় দলে কাটানোটা ইজ নট আ ভেরি ইজি থিং। তো হাই শিলটনদা, কেমন আছো? হাই হাই হাই, ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। সো হাউ ইজ লাইফ রাইট নাও বিং আ এক্স মোহনবাগান প্লেয়ার? pretty good, মানে আই এম ডুইং সুপার। ওকে, সো আমরা শুরুতে কথা বলবো তোমার আর্লি লাইফ নিয়ে, মানে ফুটবলে কি করে আসা? তুমি টাটা ফুটবল একাডেমি থেকে শুরু হয়, তোমার বাড়ি মসলন্দপুর, সেখান থেকে কলকাতা আসা, দেন হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ, মানে হাউ ইজ ইট স্টোরি? ইন শর্ট, আমি অবশ্যই একটা গ্রামে থাকতাম, মসলন্দপুরে থাকতাম, এবং সেখান থেকে বেসিক্যালি উঠে আসা, কলকাতায় খেলা, এবং সত্যি ডিফিকাল্ট ছিল। কেননা সেটা ব্যাপারটা ছিল যে যেহেতু আমার বাবা নিজে ফুটবল ভালোবাসতেন, তিনি ফুটবল প্লেয়ার ছিলেন, তার ইচ্ছাতেই সব কিছু হয়েছে। এবং সেখান থেকে আমি বাবার কাছে প্র্যাকটিস করতাম। তার সেখান থেকে কলকাতার কিছু টিমেও প্র্যাকটিস করতাম। ফ্রেন্ডস অফ দি স্টেডিয়াম ছিল, সেখানে করতাম। সেখান থেকে আমি টাটা ফুটবল একাডেমিতে গেছি। তো ওই জার্নিটা, ওই সময় জার্নিটা খুব ডিফারেন্ট ছিল, খুব টাফ ছিল। বিকজ ওই বয়সে কলকাতায়, মানে 8-10 বছর বয়সে কলকাতা ট্রাভেল করা, স্কুলের অনেকটা হেল্প পেয়েছি। স্কুলে হাফ টাইম পর্যন্ত স্কুলে থাকতাম। তারপর মানে তোমার সেকেন্ড হাফে আমি তখন স্কুলের থেকে আমি এসে যেতাম, আমি কলকাতা প্র্যাকটিসে যেতাম। বিকেলে আমাদের প্র্যাকটিস থাকতো, করে রাতে ফিরতাম, আবার টিউশনই ছিল। তো আমার মনে আছে যে ওই ফেজটা ভেরি ডিফিকাল্ট ছিল, কারণ তখন বয়সটাও কম ছিল। তারপর ওখান থেকে আমি যখন টিএফএতে যাই, টিএফএ ট্রায়াল, টিএফএতে 6 বছর থাকা, সেখান থেকে ব্যাক টু মোহনবাগান। এইভাবে পুরো জার্নিটা আমার গেছিল। বাট এটা বলতে গেলে একটা সময়ের ব্যাপার। বাট ইভেন তোমার নাম শিলটন, সেটার নামের পিছনে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা যদি বলো একবার। বাবা পিটার শিলটনের ভক্ত ছিল, আর বাবা নিজে গোলকিপার ছিলেন। বাবা চাইতেন আমি গোলকিপার হই। সেই জায়গায় দাঁড়িয়ে উনি ঠিক করেছিলেন যে হ্যাঁ, ছেলে গোলকিপার হবে, ছেলেকে শিলটন, পিটার শিলটন। তাই তো সেই থেকে শিলটন করে রাখা বাবা। মোহনবাগানে 14টা বছর, শুরু থেকে মানে অনেক বড় বড় কিপারের সঙ্গে খেলেছিল। সৌগত পাল থেকে শুরু করে সংগ্রাম মুখার্জি, সন্দীপ নন্দী। তো সেখান থেকে সেকেন্ড কিপার থেকে ফার্স্ট টিমে চান্স পাওয়া। আর মোহনবাগানের মতো টিম যেখানে মানে প্লেয়াররা আসে যায়, মানে টিকে থাকা খুব ডিফিকাল্ট হয়, সেখানে 14টা বছর টিকে থাকাটা হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট? 2006-তে মোহনবাগানে এসেছি, তখন অ্যাজ এ ফোর্থ গোলকিপার হয়ে এসেছিলাম। তখন মনে আছে সুব্রত পাল, সংগ্রাম মুখার্জি, ইমরান খান, আমি এসেছিলাম প্রথম। আগে আমাদের 11 মাসের সিজন হতো, এখন তো সিজনটা অনেক ছোট হয়ে গেছে। তখন মানে
অলমোস্ট 6-7-8 মান্থস আমি কোনো চান্স পাইনি, যেহেতু আমি জুনিয়র ছিলাম। তো আমি লাস্টে না চান্স পেয়ে আমি ঠিক করেছিলাম যে আমি এয়ার ইন্ডিয়া চলে যাবো, কথাও হয়ে গেছে, তখন বিমল ঘোষ করছিলেন। বাট মোহনবাগান অফিসিয়ালরা চেয়েছিলেন যে আমি না ছাড়ি। তারপর আমার মনে হয় চিমাদা এসেছিলেন, তখন আমাদের 4টে কোচ চেঞ্জ হয়েছিল মোহনবাগানে। চিমাদা এসেছিলেন, চিমাদা এসে ফার্স্ট আমাকে ব্রেক দিয়েছিলেন এফসি কাপের ম্যাচে। না, তার আগে একটা ম্যাচ আমি একটা মাহিন্দ্রার একটা ম্যাচ কিছুক্ষণ খেলেছিলাম। তারপর মহেন্দ্র ম্যাচের পর যখন এফসি কাপ ফার্স্ট ম্যাচ খেলি, এফসি কাপে সব ম্যাচগুলো খেলি এবং আই লিগের শুরুতেই এফসি কাপ ফার্স্ট ম্যাচ আমার। বাট তার আগে মহিন্দ্রা একটা ম্যাচ ছিল, সেখানে সেকেন্ড হাফে কিছুটা সময় আমি খেলেছিলাম, চোট লেগেছিল গোলকিপারে। তো তারপর এফসি পুরো ম্যাচ আর আই লিগের 4-5টা মতো ম্যাচ খেলছিলাম। বলা যায় সেই লাস্ট 2 মাস থেকে আমার জার্নি শুরু হয়েছে মোহনবাগানে। তারপর নেক্সট ইয়ার থেকে মোটামুটি তারপর কন্টিনিউ আমার আর পেছনে ফেরা লাগে। মোহনবাগানের মধ্যে টিমে খেলা কলকাতা ময়দানে অনেক ক্রিটিসিজম শুনতো, আর বিং আ গোলকিপার। এক্স্যাক্টলি, মানে তুমি আরেকটা কথা বলছিলে যেটা আমার মনে হয় যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে কলকাতা ময়দানে খেলা যতটা টাফ, গোলকিপারের খেলা আরো বেশি টাফ। আর একটা গোলকিপার এত বছর, কোনো গোলকিপার এনি গোলকিপার, সে 5 বছর 7 বছর কি 10 বছর বা 14 বছর যেই হোক, ওই সার্ভাইভ করা কলকাতা ময়দানে ইজ ডিফিকাল্ট। কেননা একটা প্লেয়ার যদি খারাপ খেলে, সেই পজিশনে 2টো প্লেয়ার থাকে। যদি খারাপ খেলে, তার জায়গায় হয়তো অন্য একটা প্লেয়ার চান্স পাচ্ছে, সে যদি খারাপ হয় আবার তার এক্সট্রা রোটেট ভাবে চলছে। একটা গোলকিপারের ক্ষেত্রে যদি কোনোভাবে খারাপ পারফরমেন্স হতো, সেকেন্ড গোলকিপার সেকেন্ড থেকে থার্ড, থার্ড থেকে ফোর্থ, এইভাবে। বাট যখন খারাপ হতো তখন আমার মনে হতো নেক্সট আমার চান্সটা আবার কখন আসবে। তো এই একটা বছরের মধ্যে খারাপ, তারপরে আবার ভালো, সেই জায়গাটা আসতে গেলে একটা সময় চলে যেত, অনেক ম্যাচ চলে যেত। তো কলকাতা ময়দানে গোলকিপারদের ভেরি টাফ। মানে তুমি সারা বাইরে হয়তো গোলকিপার গোল খেলে অত চাপ হয় না, বাট তুমি সারা ম্যাচ ভালো খেলছো, একটু খেলে মানে সবসময় ফ্রন্ট লাইনে রাখা হতো গোলকিপারদের। মানে সেই ক্রিটিসিজম থেকে ডিল করে করো, মানে একটা খারাপ ম্যাচের পর সমর্থকদের প্রেশার, মাঠ থেকে খারাপ ভাষায় কথা শোনা, তো হাউ টু ডিল উইথ দ্যাট। আর মানে বিং আ কিপার যে সমর্থক সবচেয়ে সামনে থাকে, মানে পিছনে তোমার গ্যালারি, তো হাউ টু ডিল উইথ দ্যাট? সি আই এনজয়েড। আমার খুবভাবে মনে হয় যে যখন তুমি ভালোটা নিতে পারছো, তখন খারাপটাও তোমায় নিতে হবে। যখন তুমি ভালো করছো, যখন আমরা আই লিগে ভালো খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি, তখন যেমন লোকে মাথায় তুলে নিচ্ছে, তো খারাপ হলেও লোকে গালাগালি করেছে। এবং এমনও হয়েছে যে বাড়ি পর্যন্ত লোক চলে এসছে, যে সাপোর্টার চলে এসছে ঝামেলা করার জন্য। এয়ারপোর্ট থেকে বেরোতে পারিনি, বেরোতে দেরি হয়েছে। আবার তারাই যখন জিতেছি তখন এয়ারপোর্ট থেকে মাথায় তুলে নিয়ে গেছে। তো ইটস এ পার্ট অফ গেম। মানে এইটা যারা নিতে পেরেছে তারাই কলকাতা ময়দানে খেলে, যারা এটা নিতে পারেনি তারা কলকাতা ময়দানে খেলতে পারেনি। আর মানে তুমি এটা বললে আই লিগ জেতার কথা, তুমি 2014-15 সিজনে প্রথম ক্যাপ্টেন্সি পেলে, আর সেবারই প্রথম আই লিগ জেতা 13টা বছর পর। সো হাউ ইজ দ্য ফিলিং এন্ড হাউ ইজ দ্য জার্নি? মানে সুভাষ অনুপ থাকা, তারপরে সঞ্জয় সেনের আসা, নতুন খেলোয়াড়রা আসা, মানে ডিড ইউ গাইজ এক্সপেক্ট যে তোমরা আই লিগ জিতে যাবে? সে আমার প্রত্যেকটা জিনিসটা মনে হয় যে যে কোনো জিনিস পেতে গেলে একটা প্ল্যানিং থাকা দরকার। আমাদের আর কিছু ছিল না, মন একটা প্ল্যানিং ছিল। যে প্লেয়ারগুলোকে নিয়ে আসতো বা যে প্লেয়ারগুলোকে আমাদের সাথে ওই সময় যদি তুমি ভেবে দেখো, সুভাষ ভৌমিক টিমটা করেছিলেন, ওই বাঙালি প্লেয়ার সৈনাজকে নিয়ে আসা, বিক্রমজিৎকে নিয়ে আসা থেকে শুরু করে বলবানকে নিয়ে আসা, সুভাষ ভৌমিক টিমটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তারপর সঞ্জয় সেন এসে ওটাকে পলিশ করেছে। বাট ওই যে প্লেয়ারগুলোকে রেখে দেওয়া, মোহনবাগান যে প্লেয়ারগুলোকে রেখে আর কন্টিনিউসলি যে অনেকদিন রেখে দিয়েছেন, রেখে সাকসেস পেয়েছে পর, এইটা একটা আমার মনে হয় আমাদের সবসময় প্ল্যান ছিল, অফিসিয়ালরা প্ল্যান করে সেভাবে এগিয়েছিলেন। বাট যে পিরিয়ড অফ টাইমে কোনো আমাদের ট্রফি ছিল না, যে আমাদের প্রত্যেকটা জায়গায় গেলে লোকে, তুমি খুব ভালো করেই জানো যে প্রত্যেকটা জায়গায় গেলে যেভাবে লোকে কথা বলতো, কটূক্তি করতো, বিশেষ করে আমরা বাঙালি প্লেয়াররা যেভাবে শুনতাম, বিশেষ করে আমি যখন সিনিয়র ছিলাম তখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 13 বছর পর ইন্ডিয়ার মানে বেস্ট অফ মানে আই লিগ আসা, ন্যাশনাল লিগ আসা, তো তার থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। আমার মনে হয় ওটা একটা আলাদা একটা ব্যাপার ছিল, ওই অ্যাচিভমেন্টটা। মোহনবাগান ফ্যান আমি খেলা দেখা শুরু করি 2009-10 এই টাইমটা থেকে, ঠিক আছে? তারপর থেকে মোহনবাগানের ট্রফি আসা বন্ধ হয়ে গেছিল। তো আমি শুরু থেকে অনেক শুনেছিলাম যে ভাই ধর ট্রফি পাস না, এত খরচা করিস, ওটা ফাটোকে নিয়ে আসিস, তাও ট্রফি পাস না। তারপর তুমি আই ওয়াজ লাইক যে একটা ট্রফি তো জিতি, बीट CFL बीट फेड कप, बट देन बोला भगवान से देता है, छप्पर भागे देता है, तो डायरेक्ट আমরা আই লিগ জিতি। সো দ্যাট ওয়াজ লাইক বিং আ মোহনবাগান ফ্যান। যদি মোহনবাগান কখনো এফসি কাপও জেতে, আমার জন্য অ্যাজ আ মোহনবাগান ফ্যান দ্যাট 31 মে 2015 রাত থেকে মেমোরেবল থাকবে। সো হাউ ওয়াজ দ্য নাইট ব্যাঙ্গালোর বিরুদ্ধে খেলা, হোম ম্যাচে, মানে বৃষ্টি হচ্ছে, কান্তিলাবা স্টেডিয়াম, এত সমর্থক, আর সেই সময় ব্যাঙ্গালোর এফসি মানে সবচেয়ে প্রফেশনাল টিম উইথ দ্য মোস্ট প্রফেশনাল ফ্যান্স। তো হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট বিং ইন দ্য গোল? In Bangalore, beating them, it was not that easy.
যখন আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, বাট আমাদের কাছে আমরা খুব ক্লিয়ার পিকচার ছিল, আমাদের কাছে খুব একটা মোটিভ ছিল, আমাদের একটা উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ট্রফিটা নিয়ে আসবো এনি হাও। টিমটা এত ভালো ছিল আমাদের, ফার্স্ট টিম অ্যান্ড সেকেন্ড টিম, যে যারা ড্রপ করছে এবং যারা আসছে তারা ইকুয়ালি ভালো খেলছিল, এবং তুমি কাউকে রেখে কাউকে কথা মানে বাদ দিতে পারবে না। যে না খেলে বলবান খেলছে, সাইজ না খেলে বিক্রম খেলছে, মানে প্রত্যেকটা পজিশনে এমন এমন প্লেয়ার ছিল। তো পিয়ার বো এসে যেভাবে পারফরমেন্স করে গেছিল ওই সময়, ওই লাস্ট সময় বেলেগ্রাজার শেষ বলছিল, সেই সময় বেলেগ্রাজ ওই বছর যে পারফরমেন্সটা দিয়ে গেছে, আমার মনে হয় সারা জীবনে বেলে অত সুন্দর পারফরমেন্স দিয়ে যেখানে সন্দেহ। তো সেইখানে দাঁড়িয়ে যখন আমরা সুনীল, হ্যাঁ আমার একটা জিনিস মনে হয়েছিল যে হয়তো সুনীলকে ওরা কেন বসিয়ে রেখেছিল আমি জানি না, অনেক দেরি করে নামিয়েছিল, সুনীলের হয়তো আগে নামানো হচ্ছিল, বাট স্টিল সে যেই খেলেছে আমরা একটা জিনিস খুব শিওর ছিলাম যে আমরা যাচ্ছি এবং এই ট্রফিটা আমরা নিয়ে আসবো। আমরা এতটা আমাদের কাছে কনফিডেন্স ছিল। ইনফ্যাক্ট মনে হয় আমরা সেকেন্ড হাফে আগে ফার্স্ট হাফে এসে আমরা যেভাবে মিটিং করেছিলাম, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, খুব পজিটিভ একটা এনার্জি ছিল সবার মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রফিটা আমাদেরই ছিল, মানে ওটা আমাদের জন্য লেখা ছিল ট্রফিটা। একদমই তাই। আর ডেসক্রাইব দ্য নেক্সট মর্নিং আফটার উইনিং দ্য আই লিগ, হাউ ওয়াজ ইট? ওই প্রথম কথা হচ্ছে ওই রাত্রিটা ভোলার না, আমরা সারা রাত্রি পার্টি করেছিলাম। ওকে, সারা রাত পার্টি করেছিলাম আমরা। টেল মি দ্য গোল, মানে যখন গোলটা পড়লো তখন আমরা তো প্লেয়ারদের দেখে বেলো লাফলাফি করছে, সমর্থন আদায় করছে, হাউ ওয়াজ ইউর রিঅ্যাকশন? আমার এখনো মনে আছে, মানে আমার ম্যাচ জেতার পর সবাই সেলিব্রেট করে, সবাই লাফালাফি করছে, কোলে ঝাঁপাচ্ছে, আমি তো পুরো রাউন্ড দৌড়াচ্ছিলাম, মানে একটা র্যালির মতো দৌড়াচ্ছিলাম পুরো রাউন্ড করে। মানে আমার কাছে একটা ব্যাপারটা এরকম ছিল যে আমি তখন আমি নিজের মধ্যে ছিলাম না। হ্যাঁ, মানে আমি তো সেই যন্ত্রণাটার মধ্যে ছিলাম, যে এত বছর যন্ত্রণার মধ্যে ছিলাম। সবাই 1-2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখেছে, আমি তো পুরো থ্রুআউট মানে ওই পুরো সময়টার মধ্যে ছিলাম, যখন থেকে 2006 থেকে পুরো সময়টা 2015 পর্যন্ত। তো সেটা আমি দেখেছি। তো আমি ইকুয়ালি একটা মোহনবাগান সাপোর্টার, যারা প্রথম থেকে টিমকে সাপোর্ট করে, যারা খারাপ থেকে সময় থেকে দেখে আসছে, সেই সময় থেকে তার ফিলিংসটা আমি জানি যে কি ফিলিংস ছিল। সেইখান থেকে দাঁড়িয়ে যখন এরকম একটা ফিলিংস, এটা এবং নেক্সট ডে ল্যান্ড করা কলকাতায়, এবং কলকাতা থেকে ক্লাবে আসায় it was 4 hours লেগেছিল আমার মনে হয়, if I'm wrong। সেই সময়টা আসাটা আমার মনে হয় ওই জার্নিটা না, ওই 4 ঘন্টার জার্নিটা সারা জীবন মনে রাখবে। মানে মানুষের ওটা একটা পার্ট, ওটা যেটা কোনো ভোলার জায়গা না। ওই 4 ঘন্টার জার্নিটা, মানে কিভাবে লোকে সবাই নিয়ে গেছিল, কিভাবে আমরা আমাদের জন্য মনে আছে ইডেনের সামনে আমাদের ঘোড়া রেখে দিয়েছিল, ওখান থেকে ঘোড়া গাড়ি যাওয়ার জন্য, সেটা আমরা নেমে যেতে পারিনি আমরা, তো ভিড় ছিল। হ্যাঁ, তো যখনই আমরা এই ভিডিওগুলো প্রত্যেক বছর শেষ, মানে যখনই বছর গড়ায়, যখনই ভিডিওগুলো আবার দেখি, আমি ইনফ্যাক্ট কালকেও আমার কাছে একটা ভিডিওটা দেখে ট্যাগ করে দেখছিলাম, ওটা গায়ে এখন শিরোহন দেয় ওগুলো দেখলে। একদমই তাই। মানে আমারও মনে আছে, মানে এভরি টাইম 31 মে যখনই আসে, আমার তো কাজ এডিট করা, তো আমি এডিট করি ভিডিওগুলো, আবার ঘুরে ফিরে দেখি, আবার সেই এক্সট্রা টাইমের ভিডিও আছে 2-3টা, ওগুলো দেখি, আর দেখলে আমার এখনো বলতে গায়ে কাঁটা দিচ্ছে। তো মানে আই নো হাউ ইট ওয়াজ লাইক আফটার উইনিং দ্য আই লিগ 2 টাইমস, 2014-15, 2019-20। তারপর যখন মোহনবাগানের সাথে এটিকের ম্যাচ হয়, তারপরে মোহনবাগান ছেড়ে যাওয়াটা, মানে সেই জিনিসটা কি, মানে অবভিয়াসলি হার্টিং ছিল। এক্সপ্লেইন দ্যাট, মানে কিভাবে হয়েছে জিনিসটা পুরোপুরি? আমি মনে করি যে মানে আমার কাছে, আমি যেমন তোমাকে একটু আগে বলছিলাম যে আমি যেমন ভালোটাও নিতে পারি, আমি খারাপটাও নিতে পারি। আমরা সবসময় মনে করা উচিত যে আমি এসছি তো আমাকে কোনো সময় যেতে হবে, আমি চেয়ারে বসছি তো কোনো সময় চেয়ার ছাড়তে হবে, এটা অ্যাকসেপ্ট করা খুব দরকার। তবে হ্যাঁ, আমার একটা জায়গায় একটু আমার আপত্তি ছিল, যেখানে আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম বা যেখানে ISL চ্যাম্পিয়ন হয়েছে, 2টো মার্চ হওয়ার পর আমার মনে হয়েছিল যে কিছু প্লেয়ার এখান থেকে নেওয়া হবে, ওভারে সেই ইয়াং প্লেয়ার হোক, কিছু আরো কিছু প্লেয়ার, তো সেখান থেকে 1-2জন প্লেয়ারই হয়তো গেছিল। আমি এক্সপেক্ট করছি না যে আমাকে বন্ধ করবো, সেটা আমি ভাবিনি কখনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে, বাট স্টিল ওই সময়টা সব প্লেয়ারের ছিঁড়ে যাওয়া, বাট অনেক এক্সপেক্ট করেছিল হয়তো এটিকে, তখন এটিকে ছিল, এটিকে আসার পর হয়তো কিছু প্লেয়ার ওখানে মুভ করবে। তো অনেকে পাইনি, বেরিয়ে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। বাট আমার ক্ষেত্রে আমি খুব ক্লিয়ার ছিলাম যে আমি দেখেছি যে
আমি চেয়েছিলাম মোহনবাগান ক্লাব আইএসএলে আসুক, অবশ্যই আমি চেয়েছিলাম, আমি ক্ষমতাতে বলতামও। মোহনবাগান তখন আইএসএলে এসছে এবং আমাদের সবাইকে ছেড়ে যেতে হয়েছে, অন্য ক্লাবে যেতে হয়েছে। অ্যাজ এ ফ্যান আমার খারাপ লেগেছিল, অ্যাজ এ সাপোর্টার আমার খারাপ লেগেছিল। আমি অ্যাজ এ প্লেয়ার, হ্যাঁ এত বছর খেলেছি, আমার মনে হয়েছে এবার সরার দরকার, অন্য গোলকিপার আসবে, ফাইন, সেটা নিয়ে আমি একবারও ভাবিনি। আমি আক্ষেপ করি না, আমি রিগ্রেট করি না কোনো কিছু। আমি 14 বছর মোহনবাগান খেলেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। এই সময় অনেক কিছু হয়েছে, বিভিন্ন কিছু ভালো হয়েছে, খারাপ সবই হয়। তো ওই সময় যে সময় থাকতে আমি যে ডিসিশন নিয়েছি, যা যা হয়েছে, আমি কোনো কিছু আক্ষেপ করি না। আক্ষেপ করিনি বলেই আজকে আমি মোহনবাগানের সাথে এখনো আমার ভালোবাসা আছে, এখনো আমার সাথে টাচ রয়েছে। আর আজকে আমি মোহনবাগানের কার্যকরী কমিটিতে হয়তো আছি, কেন আমি আক্ষেপের জায়গা ছিল না, ভালো লাগার জায়গা ছিল, ভালোবাসার জায়গা ছিল আমার। এক্স্যাক্টলি। তোমার একটা স্টোরি শুনেছিলাম আমি, যখন তুমি আই লিগের বেস্ট কিপার হয়েছিলে 2017-18 মৌসুমে, নট রং। তো সেই সময় একটা চেন্নাইয়ের সঙ্গে তোমার আইএসএল খেলে তুমি তখন চেন্নাইয়ের হয়ে, যখন আইএসএল আই লিগ প্যারেলাল রান করার সময় ছিল, তখন তোমাকে চেন্নাই থেকে অফার পাঠানো হয়েছিল যে মোহনবাগান ছেড়ে আসার জন্য। ওই সময় আমি আই লিগের বেস্ট গোলকিপার হয়েছিলাম, মোহনবাগান বেস্ট প্লেয়ার হয়েছিলাম, আরও স্পোর্টস জার্নালিস্ট হয়েছি, বেস্ট প্লেয়ার হয়েছিলাম, টাইমসের হয়েছিলাম। হওয়ার পর আমার 3-4টে ক্লাবের অফার এসেছিল, দো অলার ISL clubs, including East Bengal. Okay, East Bengal থেকে অফার ছিল সে বছর। চার্চিল ছিল, নর্থ ইস্ট ছিল, ব্যাঙ্গালোর ছিল, বাট মোস্টলি আমার চেন্নাই ছিল। মোস্টলি আমার চেন্নাই যাওয়ার ছিল, অলমোস্ট ফাইনাল হয়ে, বিকজ আমি চেন্নাই খেলেছিলাম আমি। তো আমার একটা মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়েও ছিল, কিন্তু আমি বলেছিলাম যে দেখো আমি এত বছর খেলেছি এই ক্লাবের সাথে, আমি ক্লাবের সাথে একবার বসবো এবং বসে আমি তারপর আমি সাইন করবো। তো ওরা বলেছিল যে না তুমি যেও না, বিকজ তুমি গেলে ওই টেবিল থেকে উঠে আসতে পারবে না। আমি যাবো, একবার আমাকে বসতেই হবে, কিন্তু আমি বসবো, কিন্তু আমি আসবো, সাইন আমি তোমাদের সাইন করবো। অদারওয়াইজ আমি গেছি, আর অবভিয়াসলি আমি সাইন করে বেরিয়েছি, কিন্তু আমি তার লজ্জার ফোন করতে পারিনি আমি। আর তারপর আমার এজেন্টকে দিয়ে আমি ফোন করিয়েছিলাম যে আমি থাকছি আমার 2 বছর। তো মানে সেই সময় মানে 2019-20 মোহনবাগান ছেড়ে যাওয়া, তারপর আবার এখন মোহনবাগানে ফিরে আসা। তো টেল মি অ্যাবাউট দ্য রোল, এখন তুমি যে রোলে আসো, ইউথ প্রেসিডেন্ট ইফ আই এম নট রং। তো মানে সেই রোলটার ব্যাপারে কিছু বলো, মানে সেই তোমার কাজ কি থাকবে অ্যাকচুয়ালি ক্লাবটা? আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চেয়েছি, আগেও কাজ করতে চেয়েছি আমি, যেখানে কাজ করা যায়। আমি সবসময় আমি বলেছি যেখানে কাজ করা যাবে সেখানে আমি আছি, আর ক্লাবটাকে ভালোবাসি। এবং আমি আগে বলেছি যে তুমি ভালো করে জানো মোহনবাগান ক্লাব তো আমাদের মা, আর মায়ের যে সেবা করতে পারে তার থেকে ভালো কিছু হতে পারে না। তো ওই ক্লাবের সেবা করার জন্য যদি আমরা কোনো কাজে লাগি, সেভাবে যারা কাজ করা হয় আমরা সেই কাজগুলো আমরা করবো। সেইভাবে আমরা কথাবার্তা দিই, সেভাবে আমরা এগিয়েছিলাম। এবং যথারীতি আমি একটা ক্লাবে একটা পজিশনে এখন আমি এসেছি, আমাকে একটা পজিশন দেওয়া হয়েছে, আমি ইউথ সেক্রেটারি হয়েছি। আমি জাস্ট এটা কিছু মাস হতে হলো, জাস্ট এটা হয়েছে। এখন আমাদের 29 জুলাই সামনেও রয়েছে, তো সেই নিয়ে আমরা বিভিন্ন ব্যস্ত রয়েছি। বাট আমি এখন চেষ্টা করি জানার যে আমরা আমাদের দিক থেকে আমরা কি, কারণ মোস্টলি আপনার সবাই জানি আমরা যে ফুটবল পার্টটা মোটামুটি আমাদের সুপার জায়েন্টের কাছে রয়েছে, এবং কতটা আমরা কাজ করতে পারবো ইউথ নিয়ে, এবং কোন কোন এজ গ্রুপে কাজ করতে পারবো সেগুলো নিয়ে আমি এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। আগে মানুষদা ছিলেন, আমি তার সাথেও বসবো, এখন তিনিও বাইরে ছিলেন বলে তার সাথে কথা হয়নি না। ক্লাবের অফিসিয়ালদের সাথেও কথা চলছে, আমি টুম্পাইদা দেবাশিসদার সাথে কথা বলছি, এবং কথা বলে যদি আমরা কাজ করতে পারি। আমার খুব ইচ্ছা আছে, আমাদের ক্লাবে একটা ফুটবল স্কুল চলতো যখন আমরা ফুটবল খেলতাম। সেল একাডেমি কথা বলছি না, একটা আমাদের মাঠে একটা একাডেমি, আমাদের একটা মানে শনি আর রবিবার চলতো, 2-3 জন্য প্র্যাকটিস হতো, একটা স্কুল ছিল মোহনবাগান স্কুল বলে। অ্যাটলিস্ট যদি সেটা আমাদের ওখানে শুরু করা যায়, প্রচুর বাচ্চা আসতো যারা চায় মোহনবাগান গ্রাউন্ডে এসে মোহনবাগান টিমে প্র্যাকটিস করবে নামে, ভালো কোচিং সেটা করা যায়। অ্যাটলিস্ট সেল একাডেমিটার বন্ধ হয়ে গেছে, সবাই আমরা জানি। তো আমরা কোন কোন জায়গায় কাজ করতে পারি, আমি চেষ্টা করবো যদি কিছু আমি কাজ করতে পারি, আমার খুব ভালো লাগবে। Being the best goalkeeper in India, still not getting the call up for the Indian national team. ভাই বললাম আমি আক্ষেপ করি না ভাই, মানে একটা সময় ছিল, আমি নাম বলবো না, হি ইজ ভেরি ক্লোজ টু মি, হি ইজ স্টিল প্লেইং নাও। ও আমার সাথে মোহনবাগান টিমে রয়েছে, আমি মোহনবাগানের ফার্স্ট গোলকিপার থ্রু আউট ইয়ার। আমি 90% ম্যাচ, মানে 190টা ম্যাচ আমি খেলেছি, 10টা ম্যাচও খেলেছে। বাট ওভারঅ্যাজ ও সাবস্টিটিউট বেঞ্চে ছিল, বাট ওকে ইন্ডিয়া টিমে রাখা হয়েছিল, আমাকে ডাকা হয়নি। সে বছর আমার খুব ভালো সময় গেছিলো, অনেকে বলে রাখা হচ্ছিল, বাট এরকম একটা সময় গেছে। এবার ডাকা হয়নি, হয়তো অফিসার মনে করেছে, ক্লাব তখন ইন্ডিয়া টিম থেকে মনে করেছে ডাকা দরকার ছিল না, আমাকে
স্ট্যান্ড বাইতে রাখা হয়েছিল। তো আমার মনে হয় এটা সব কিছু কপালে থাকে না। আমার কপালে হয়তো ছিল যে আমি মোহনবাগানেই খেলবো, হয়তো আমার মনে হয় মোহনবাগান খেলা। আর আমি করবো না ইন্ডিয়া খেলা, অবশ্যই আমি ইন্ডিয়া সব খেলেছি, শুধু সিনিয়র ইন্ডিয়া সেভাবে করতে পারিনি, বাট আমার কাছে মোহনবাগান খেলেছি, আমি হ্যাপি যে আমি কখনো আমাকে ডাকা হয়নি, আমাকে ইন্ডিয়া টিমে সিনিয়র টিমে ভালো করা সত্ত্বেও বা বেস্ট গোলকিপার হওয়ার পরেও ডাকা হয়নি সে বছর আমাকে। আর কারেন্টলি ইন্ডিয়ান ফুটবল টিমের যা সিচুয়েশন, আই থিঙ্ক লাস্ট 2 বছর আমরা একটা ম্যাচ জিতিনি। সো মানে আমি যে সময় ফুটবল দেখে আসি, ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াজ 175, সেখান থেকে আমরা 97 উঠেছিলাম, আর সেখান থেকে আমরা আবার নিচে নামছি। সো তোমার কি মনে হয় যে প্রবলেমটা ঠিক কোথায়? অনেক প্রবলেম আছে, মানে আজ থেকে 20 বছর আগে যেখানে আমি যেখানে শুরু করেছিলাম, যেখানে দেখেছি, আবার না সেই জায়গায় ফিরে এসেছি। যেই জায়গাটা মানে যে গ্রাফটা আমরা তুলেছিলাম সেখান থেকে আবার ফল ডাউন হয়ে গেছে। তখন বব হাউটন কোচ ছিলেন, আমি ওনারা খেলতে পারিনি, যে কনস্ট্যান্ট কোচ ছিলেন, আহমদব কোচ ছিলেন। সেই সময় আমাদের তাও কম বেশি হলেও অনেক ম্যাচ পেতো ইন্ডিয়া টিমের, যারা বাইরে গিয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলতো, পর্তুগাল যেত, বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা স্পেন যেত, ম্যাচ খেলতো। এখন সেইভাবে কোনো বাইরের টিমের সাথে ম্যাচ খেলা হয় না। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমি ভালো টিমের সাথে আমি খেলাম, আমি 10 গোল খেলাম, 8 গোল খেলাম, 12 গোল, হোয়াট এভার ইট ইজ, আমি যদি বাইরের টিমের সাথে ম্যাচ না খেলি, তাহলে আমি আমার নিজের স্ট্যান্ডটাই বুঝতে পারবো না কোন জায়গায় আছি। আমি আজকে মালয়েশিয়া, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এদের সাথে খেলা, এরা একসময় আমাদের কম্পিটিটর ছিল না এরা কখনো। উজবেকিস্তান, জর্ডান, এদের সাথে ম্যাচ খেলে তারা কোথায় আজকে? তাদের সাথে ম্যাচ খেলেছি একটা সময়, তাদের সাথে আমরা কম্পিটিশন করেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের সাথে আমাদের ডিফারেন্সটা হয়ে গেছে। আমার মনে হয় যে আমাদের ফান্ডস আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা ডেভেলপ করছি না। জায়গা আছে, আমাদের প্রচুর স্টেডিয়াম পড়ে আছে, কিন্তু সেভাবে ডেভেলপ করা হয় না। আমাদের গ্রাসরুট নিয়ে সেভাবে ভাবা হয় না, নেই, মানে শুধু আমরা কথাই বলছি আমার পরিটা গ্রাসরুট আছে, কোথায় কিছু নেই সেভাবে। আমাদের কোচিং লাইসেন্স হচ্ছে, প্রচুর কোচিং লাইসেন্স পাস করছে কোচরা, কিন্তু বলতে খারাপ লাগে, মানে ঘরে ঘরে সবাই পাস করছে। এবং আজকেই আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, যে ভদ্রলোক, যে ব্যক্তি চাকরি করেন, তিনি বলছেন যে আমি কোচিং ডি লাইসেন্স পাস করেছি। মানে আমি দেখেছি একজন মানুষ যে 60 বছর বয়সে সি লাইসেন্স পাস করছে। এখন কোনো কোচিং লাইসেন্স পাস করতে গেলেও তাকে গিয়ে মাঠে গিয়ে তাকে প্রুফ করতে হয়, তাকে দৌড়াতে হয়। আগেকার মতো নেই, মানে আগে যেমন ছিলেন, যে কোচেরা ছিলেন, অমল স্যাররা ছিলেন বা পিকে স্যাররা ছিলেন, তারা একটা কোচিং করতো। এখন কোচকে মাঠে অ্যাক্টিভ হতে হয়, ফ্যাক্ট এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেভাবে কোচিং লাইসেন্স হচ্ছে বা যে প্ল্যানিং চলছে পুরো টোটাল ফুটবল ইন্ডিয়াতে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি বলবো আমি আমার ছেলেকে ফুটবলে দেওয়ার জন্য 5 বার পাবো। আর মানে এখন একটা কথা হচ্ছে খুব বেশি, যেটা হচ্ছে যে যারা ইন্ডিয়ান অরিজিনাল প্লেয়াররা যারা বাইরে খেলে তাদেরকে ডেকে না, তোমার এটা কি সাস্টেনেবল? আমার মনে হয় উচিত এটা করা, এটা ভালো করা দরকার। তুমি যদি দেখো বেশ কিছু দেশ, কিছু কান্ট্রি যারা বাইরের প্লেয়ার নিয়ে খেলছে, এবং তারা এই কারণে খেলছে যে তাদের দেশের ফুটবল মানচিত্রটাকে যাতে ওয়ার্ল্ডের একটা স্টেজে নিয়ে আসে, ওয়ার্ল্ড ফুটবল নিয়ে আসুক। কারণ আমরা যে প্লেয়াররা প্রডিউস করছি তাদের যদি দেখা যায়, আমি আগেও বলেছিলাম যে আমার মনে হয় যে আমাদের যে বিভিন্ন যে প্লেয়ার রয়েছে ইন্ডিয়ার, কোনো প্লেয়ার সে 10 টাকা পাচ্ছে, তো কোনো প্লেয়ার অলমোস্ট ইকুয়াল, কোনো প্লেয়ার 2 টাকা পাচ্ছে, বিকজ অফ এজেন্ট। এই যে এজেন্টরা এই গ্র্যাপটা করেছে। আমার মনে হয়েছে যে যেমন ক্রিকেটে যেমন এই গ্রুপ, মানে যেমন গ্রুপ করা আছে, যে এই গ্রুপে যারা ক্যাটাগরিরা হচ্ছে তারা এই অ্যামাউন্ট সার্টেন পাবে, বি গ্রুপেরই সার্টেন, সি গ্রুপেরও সার্টেন পাবে, এরকম কিছু ক্যাটাগরি প্রথম কথা করা উচিত ইন্ডিয়া টিমেও। যে তাহলে একটা ক্লিয়ারিটি থাকবে, যে বা প্লেয়ারদেরও একটা ক্লিয়ারিটি এরকম থাকবে যে আমি ইন্ডিয়া টিমে বা খেলছি বা যতগুলো খেলছি, ইনফ্যাক্ট ইন্ডিয়া টিমে যারা খেলছে তারাও খুব কম টাকা পায়, মানে খুব যৎসামান্য। তো আমাদের ইন্ডিয়াতে টাকা আছে, ফান্ড আছে, কিন্তু সেটাকে না অনেকভাবে মিস ইউজ করা হচ্ছে। মানে যে প্লেয়ারকে আজকে আমি কোনো প্লেয়ার বা কাউকে যে রিমোশন দেওয়া হচ্ছে তাতে আমি অস্বীকার করছি না, অবশ্যই দেওয়া উচিত, প্লেয়ারই পাবে। কিন্তু এই এজেন্টরা যে প্লেয়ারকে যে জায়গায় তুলে নিয়ে যাচ্ছে, যে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে,
আমার সেখানে আপত্তি আছে। আমার মনে হয় একটা বেস রাখা উচিত যে একটা যে কোনো প্লেয়ার দ্যাট হ্যাজ টু বি এই তার বাইরে যাবে না, সেখান থেকে একটা ফান্ড প্রত্যেক টিমের করা উচিত যেটাকে তারা গ্রাসরুটে ডেভেলপমেন্টে দেবে। ইন্ডিয়া টিমে আগে একটা পয়লানারুজে একটা টিম ছিল আই লিগ খেলতো, যারা আই লিগ খেলতো, তাদের একটা সেট ছিল, তারা এই অ্যামাউন্টটা পাবে তারা, এবং তাদেরকে এত বছরের জন্য রাখা হবে, তারা বিভিন্ন সেই দেশে যাবে, খেলবে, বিভিন্ন ম্যাচ খেলবে, এবং তারা একটা ভাবে থাকতো। তার মধ্যে ধীরাজ ফিরাজ অনেকে 17 ছিল অনেকেই, কিন্তু তারপর যখন কিছুদিন পর তাদের মনে হলো তাদের ছেড়ে দেওয়া উচিত এবং তারা অফার পেয়ে বেরিয়ে গেল। আমি এইগুলোতে খুব, আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো, এই প্ল্যানিংগুলোতে খুব ভুল প্ল্যান আছে। কোথাও তো প্রবলেম আছে, ইনভেস্ট করতে চান তা তো নয়। কোম্পানি আছে যারা ইন্ডিয়ান ফুটবল ইনভেস্ট করতে চাইছে, প্রত্যেক স্পন্সর অনেকেই চাইছে, কিন্তু যদি রিটার্ন না দেওয়া হয়, যদি ক্লাবে এখন সেভাবে আমরা ইন্ডিয়ান ফুটবল ডেভেলপ না করতে পারি, মুশকিল। তোমার কি মনে হচ্ছে এখানে আইএসএল এর রোল কতটা, মানে ফুটবলকে ডেভেলপ করার জন্য? কোথাও কথা এটা শুধু একটা গ্ল্যামারের জন্য এসছে আইএসএল, মানে সত্যি কিছু ডেভেলপ হয়েছে? আইপিএল আসার পর ইন্ডিয়া ক্রিকেট ডেভেলপ করেছে, আমরা সবাই জানি সেটা, কিন্তু আইএসএল আসার পর আমাদের কিন্তু ইন্ডিয়ান ফুটবল যদি দেখা যায় সেই মানে প্লেয়ারদের স্ট্যাটাস ডেভেলপ করে নয়, আমি সেটা কোনো অসুবিধা নেই, যদি অ্যাজ এ কান্ট্রি দেখা যায় তাহলে কিন্তু আমরা ডেভেলপ করি অ্যাকচুয়ালি। তাহলে বেসিক্যালি কোথাও তো একটা প্ল্যানিং এ ভুল রয়েছে। আইএসএল এসছে, আসা উচিত, থাকা উচিত, এবং এখন হওয়ার না হওয়া নিয়ে কথা চলছে, এমন একটা ক্লিয়ার হয়ে আইএসএল থাকা উচিত, থাকা দরকার, অস্বীকার করছি না। ইকুয়ালি আই লিগটাকেও গ্রাফটাকে তোলা উচিত, কেননা যারা সেকেন্ড ডিভিশন খেলে তারা আই লিগের স্বপ্ন দেখছে, যারা আই লিগ খেলে তারা আইএসএল এর স্বপ্ন দেখছে। তো আমি নিজে লাস্ট 2-3 বছর লাস্টের দিকে যখন আই লিগ, আমি মোস্টলি লাস্টের ম্যাক্সিমাম আই লিগই খেলেছি, তখন দেখেছি আই লিগকে এতটা ব্যর্থ করা হয়, আমার খুব আপত্তি সেখানে, মাঠ, টাইমিং, সব কিছু দিক দিয়ে। তো আমার মনে হয় কোনো ফুটবল ডেভেলপ করতে গেলে শুধু আইএসএলকে ফোকাস করলে চলবে না, সব দিক দিয়ে ফোকাস করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। এটা আপার লেভেলে যারা হচ্ছে তাদেরকে অনেক কিছু এটা ভেবে করা উচিত এগুলো। তো এখন মানে আফটার ফুটবল মানে কোচিংয়ে যাওয়ার ইচ্ছা আছে? নট রিয়েলি। বিজনেস? হ্যাঁ, মানে আমি যেটা করি আমি ডেডিকেটলি সেটা করি আমি, আর কোচিং ইজ এ বিগ থিং। মানে আমি ওরকম ভাবে করি না কোনো কিছু যে করার দরকার বলে। কোচিং করতে গেলে না একটা প্লেয়ারের থেকে আরো বেশি, অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে। এটা ওই 24/7 আওয়ার্স জব। আমার যদি 30টা প্লেয়ার থেকে টিমে 30টা প্লেয়ার সম্বন্ধে জানতে হবে, তাকে ট্র্যাক রাখতে হবে, তার সম্বন্ধে জানতে হবে। আমি নিজেকে নিয়ে এত ইয়ে থাকি। কোচিং এর আমি ডিগ্রি করতে চাই আরো নলেজ গ্যাদার করার জন্য। এখনই আমার কোচিং এর কোনো প্ল্যান নেই। তোমার বিজনেসে কিছু বলো? মানে আমার বিজনেস, হ্যাঁ, আমি বিজনেস নিয়ে অনেকটা এগিয়েছি। রাইট নাও আমার 2টো রেস্টুরেন্ট রয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট। দুটো রেস্টুরেন্ট রয়েছে, একটা রিসর্ট রয়েছে, একটা আমাদের 4 হুইলার সার্ভিস সেন্টার রয়েছে। রিসেন্টলি খুলেছে এটা? হ্যাঁ, একটা পার্লার রয়েছে। ওকে। আর তোমার নিজের একাডেমি আছে? একাডেমিস রয়েছে, অ্যান্ড আরো কিছু সামনে প্ল্যানিং চলছে। ওকে ওকে ওকে। আর মানে তুমি মোহনবাগান ছেড়েছো, বাট দেন মোহনবাগান কিন্তু তোমাকে ছাড়েনি। মানে মোহনবাগানের সমর্থকরা এখনো যখন তুমি কোনো পোস্ট করো সেখানে কমেন্ট আসে যে বাগানের বাজ পাখি ক্যাপ্টেন, তোমার সমর্থকের জন্য কি বলবে? দেখো, সবাই বলে, মানে এটা নতুন কিছু নেই, সমর্থকদের জন্যই তো আজকে আমরা সবাই এই জায়গায়। আর আমাদেরকে না, যারা আমরা খেলেছি মনময় জমাটা, তারা আমাদেরকে মানুষ এই কারণে ভালোবাসে কেন আমরাও ইকুয়ালি তাদেরকে সে রেসপেক্ট দিয়ে ভালোবাসাটা দিয়েছি, এবং অনেকটা সময় আমরা খেলেছি ক্লাবের হয়ে, ঘাম রক্ত ঝরিয়েছি, এবং কম বেশি সবাই জানে যে আমি ক্লাবের জন্য অনেক কিছু, মানে আমি নিজে অনেকটা কিছু করেছি। মানে ভালো সময়, খারাপ সময়, সেই সময়টা কেউ ছেড়ে গেছে, কেউ থেকেছে, বাট আমি ছিলাম। মানে যেভাবেই হোক, আমারও ভালো খারাপ গেছে, আপ ডাউন সবার থাকবে, গ্যাপ আপনার সবার হবে। ক্লাবের ক্ষেত্রেও তাই হয়েছে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে এসছে, টাকা গেছে, এসে সবকিছু হয়েছে, বাট আমি না ছিলাম ওখানে, আমি ওর বাইরে ভাবিনি। যখন তুমি বললে যে একটু আগে, যখন আমি বেস্ট গোলকিপার, তখনও আমার অফার ছিল, তখনও বেরোয়নি। আমি ক্লাবের বাইরে ভাবিনি কিছু, যতদিন না ক্লাব আমাকে দেখেছে। তো আমি ওই ছাড়ার পর আমার ইচ্ছা ছিল আবার ক্লাবে ফিরবো অ্যাজ এ প্লেয়ার হয়ে, বাট প্লেয়ার হয়ে ফিরিনি, অফিসিয়াল হয়ে ফিরেছি। তো তার থেকে আর মানে স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে না। তুমি যখন ছেড়েছিল তখন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে তুমি তো মায়ের মতো, মোহনবাগানকে বলছিলে যে তুমি মায়ের মতোই ভালো, আমি আবার ফিরে, এরকম এটা বলেছে যে আমি আবার ফিরে আসবো, তুমি ফিরে এলে আবার। সো দ্যাট ইজ হাউ ইট অল এন্ডেড।
আচ্ছা ভাই, তবে এখন এবার নেক্সট যেটা আমাদের হবে সেটা হচ্ছে ফান কিছু আমরা অ্যাক্টিভিটি করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাকে ব্লাইন্ড র্যাঙ্কিং দেবো, 5টা কিপার বলবো, আমাদের ইন্ডিয়ান কিপার মানে তোমার সঙ্গে বা এখন যারা আছে, তো তোমাকে ব্লাইন্ড র্যাঙ্কিং করতে হবে 5 জন, ওকে? সো নাম্বার 1 is সুব্রত পাল, 2 গুরপ্রীত সিং সান্ধু, How many goals were there? 5 4 বিশাল ক্যাট, 3 সন্দীপ নন্দী। 1 কেন সন্দীপ নন্দী একে কেন, এনি পার্টিকুলার রিজন? কম্প্যাক্ট গোলকিপার, মানে আমি দেখেছি, মানে আমি খেলেছি ওর সাথে। সন্দীপদা যে বছর মন ভানে ছিল, মানে আমি অনেকটা ম্যাচই খেলেছি, মোস্টলি অনেকটা ম্যাচ খেলেছি, বাট সন্দীপদা না কখনো নিজের প্র্যাকটিস থামায়নি এবং নিজের ডেডিকেশন থামায়নি, নিজের ফোকাস থামায়নি। একটা প্লেয়ার যে এত বছর থ্রু আউট মানে ইয়ার যেভাবে নিজেকে হার্ডওয়ার্ক করে যেভাবে পারফরমেন্স করেছে, সে ইকুয়ালি সব দিকে ছিল। অনেক গোলকিপার দেখবে যারা ক্লাব লেভেলে খেলেছে, তো ন্যাশনাল লেভেলে খেলতে পারেনি, সে ন্যাশনাল লেভেলে সাকসেস, এই ক্লাব লেভেলে তেমন সাকসেস। আর প্রত্যেকটা মানে বেসিক খুব ভালো, মানে যারা চেনাই নন্দিতা ইজ বেস্ট। 5 নম্বর নাম শিটন পাল, আমি পাশেই আছি। তুমি যার সাথে খেলেছো সেখানে তোমার বেস্ট 11 বানাও। আমি অনেস্টলি এত প্লেয়ার সাথে খেলেছি না, আমার এটাকে ভাবতে গেলে অনেক সময় লাগবে, কেননা সাডেনলি হট করে বলা আমাকে খুব মুশকিল হবে। বাট যেগুলো প্লেয়ার দিয়ে খেলেছি, অবশ্যই আমি গোলে নন্দিতাকে রাখবো, রাইট ব্যাক সুরকুমার, আমি মিডিলে রাখবো হচ্ছে, আমি খেলেছি মোস্টলি অনেক সাথে ইনসুকের সাথে, দীপক মন্ডল, লেফট ব্যাক, ঠিক মনে আসছে না, অনেক প্লেয়ার রয়েছে। মিডিলে আমি রাখবো লাল কমল, রাইটে আমি প্রীতম, তখন এখন তো রাইট ব্যাক খেলছি, প্রীতম একটা সময় রাইট উইংয়েও খেলতো, আমার প্রীতম খেলা খুব ভালো লাগে, আমি রাইট অবশ্যই প্রীতমকেও রাখতে পারি। আমি মিডিলে আরেকজন, আমার না সব মনে আসছে না এখন, এত প্লেয়ার সাথে খেলেছি তুমি আমার ফেরিলি। আমি ওর সাথে খুব একটা খেলিনি, খুব কমই খেলেছি, বাট অনেকে চিনি সুভাষ চক্রবর্তী, ওই ইস্টবেঙ্গলে খেলেছি আমাদের সময়, মন মানে 1 বছর খেলেছি কিনা। আমি ওপরে রাখবো হচ্ছে, আমি অবভিয়াসলি ব্যারেটো, ওডাফা, বাইচুন। ওকে, ব্যারেটো, ওডাফা, বাইচুন। সনিকে রাখলে না? সরি, সনি লেফটে, সনি লেফট। আর ওটাই হলো ব্যাঙ্গালোর, সনি আর সনি ইজ মাই ফেভারিট, আই ওয়াজ এক্সপেক্টিং সনি। ওকে, একদম তাই। আর লাস্ট কোশ্চেন হবে তোমার একটা, মানে আমি তোমাকে কিছু জার্সি নাম্বার বলবো, সিজন আর জার্সি নাম্বার মোহনবাগানের, তোমাকে গেস করতে হবে কে সেটা। ইজি টু হার্ড যাবো আমরা। ওকে, তোমার সাথে খেলেছি অবভিয়াসলি। নম্বর 1 হচ্ছে 2019-20 সিজনের জার্সি নাম্বার 50 গঞ্জালেস, ইয়েস, ফ্রান গঞ্জালেস। 2014-15 সিজনের জার্সি নাম্বার 12 সৌভিক, না, তুমি তার নাম নিয়েছো তোমার 11-এ। নয়, 2000, সে এখনো খেলছে আইএসএল একটা ক্লাবে, নটিং মোহনবাগান। হ্যাঁ, ইজ বেঙ্গলি, ইজ বেঙ্গলি। প্রীতম তো নয়, প্রীতম, ইয়েস, প্রীতম, 12 নম্বর জার্সি, প্রীতম কোটাল, ইয়েস। একটু ডিফিকাল্ট আছে অবভিয়াসলি, একটুখানি ডিফিকাল্ট হবে। 9-10-এ হচ্ছে জার্সি নম্বর 11, 2009-10-এ। মনে হয় কম নাও। 9-10-এ ইন্ডিয়ান প্লেয়ার, দারুণ দুর্দান্ত স্পিড, উইং থেকে খেলতো। 11 নম্বর জার্সি, 9-10-এ, তাই তো? 9-10-এ 11 নম্বর হয়। ইন্ডিয়ান প্লেয়ার, কোন পজিশনে খেলতো? উইঙ্গার খেলতো। এক্স্যাক্টলি কোন উইঙ্গার আমার অ্যাকচুয়ালি মনে নেই, আমি তো খুব ছোটো, বাট উইঙ্গে খেলতো। রিসেন্টলি তিনি একটা আইএসএল ক্লাবের কোচিং টিমে ছিলেন, ইসফাক আহমেদ বেসিক্যালি। আচ্ছা, আর লাস্ট ওয়ান, এটা আরও বেশি ডিফিকাল্ট হবে। 2008-9 সালে জার্সি নাম্বার 9, ইন্ডিয়ান প্লেয়ার, কোথাও কোথাও অনেক পোটেনশিয়াল ছিল, বাট হারিয়ে গেছিল। বেঙ্গলি না, নর্থ ইস্টের। 2008-9, আমাদের লালম ভুঁইয়া, ইয়েস, আমার ব্যাটসম্যান। হ্যাঁ, তুমি লালম ভুঁইয়া নাকি? আমি লালম ভুঁইয়া খেলায় খুব বেশি দেখিনি, তখন খুব ছোটো, বাট আমি বাকিদের মুখে শুনেছি লালম ভুঁইয়া খুব পোটেনশিয়াল ছিল তার মধ্যে। বাট লালম, ও যদি নিজেকে ঠিক রাখতো, ই কুড বি দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া। মানে আমরা একসাথে বড় হয়েছি হোস্টেলে, তো আমি দেখেছি। ওকে,
খুব ইনডিসিপ্লিন লাইফ ছিল, অনেকে বুঝিয়েছে, আমি অনেকে বুঝিয়েছি, একসাথে বড় হয়েছি। ও যদি নিজেকে ধরে রাখতে পারতো, ওর লেভেলে কেউ আসতে পারতো না। মানে আমি ইন্ডিয়ার যে কোনো টপ লেভেলের সাথে ওকে আমি কম্পেয়ার করতে পারতাম। মানে সবাই জানে সেটা, করে 2-3 বছরে আমরা দেখে নিয়েছি। ও জাস্ট নিজেকে শেষ করেছে আমাদের চোখের সামনে। তো So that was it. Thank you so much for giving your time. Thank you. And it was a pleasure talking to you. Like, খুব ভালো লাগে, মানে তোমাকে আমি অনেকদিন ধরে দেখছি, তোমার চ্যানেলও খুব ভালো কাজ করছে এবং তোমার পডকাস্ট নতুন আসছে, আশা করবো খুব ভালো হবে, সবাই মিলে খুব ভালো কাজ করবে, তোমার টিম খুব ভালো কাজ করবে। thank you so much. Thank you so much. Thank you so much. So this was it. This was Hilton Pal for you, and see you in the next video.